ইরানের বিরুদ্ধে চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একই সময়ে হরমুজ প্রণালীতে দুটি আমিরাতি ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। সঙ্গে আছে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতির কথা জানাচ্ছে তেহরানও। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমেই আরও দীর্ঘ হচ্ছে। ইরানের বিরুদ্ধে চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পানামায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন ততদিনই এই অবরোধ চলবে। যতদিন প্রয়োজন ততদিন আমরা ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রাখব। এর কোনো সময়সীমা নেই। বর্তমানে কোনো বাণিজ্যিক কিংবা ট্যাঙ্কার জাহাজ ইরানের কোনো বন্দর ছেড়ে যেতে পারছে না। বাইরের কোনো জাহাজও ইরানের কোনো বন্দরে প্রবেশ করতে পারছে না। আর ভবিষ্যতেও এই অবস্থা অব্যাহত থাকবে। ইরান জানে তারা এই অবরোধ ভাঙতে পারবে না। যতদিন যাবে এই অবরোধ সহ্য করাও তাদের জন্য আরো কঠিন হয়ে উঠবে। হেগসেথের এই বক্তব্যের পরই সামনে এসেছে আরও কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন, যা আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, প্রণালীটি অতিক্রমের সময় তাদের দুটি সরকারি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। এ ঘটনার জন্য ইরানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে আবুধাবি। তবে তেহরান এখনও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। সঙ্গে রয়েছে একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ার। অন্যদিকে ইরানও যুদ্ধ দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এমন প্রতিরোধের মুখে ফেলতে চান তারা, যাতে ভবিষ্যতে ইরানে হামলার আগে যে কোনো দেশকে এর মূল্য নিয়ে ভাবতে হয়। এরই মধ্যে মার্কিন নৌ অবরোধের হুমকির প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেল বাজারে। হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচলাবস্থার আশঙ্কায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান এবং প্রতিকূল পরিবেশের কারণে চরম মানসিক চাপে ভুগছেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক এবং মেরিন সদস্যরা। চলমান মোতায়েনের সময় জাহাজটিতে একাধিক আত্মহত্যার চেষ্টা এবং এই ধরনের ঘটনার আশঙ্কার তথ্য উঠে এসেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সদস্য ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করছেন। তাদের মোতায়েন ইতিমধ্যেই নবম মাসে পড়েছে। এর মধ্যে টানা ২৫০ দিন কোনো স্থলভাগে না নেমে সমুদ্রে থাকার ঘটনাটি যে কোনো বিমানবাহী রণতরীর জন্য আধুনিক যুগের রেকর্ড। আর এত দীর্ঘ সময় সমুদ্রে টানা অবস্থান করে এসব নাবিক ও মেরিন সদস্য চরম মানসিক চাপে ভুগছেন। দীর্ঘ এই মোতায়েন নিয়ে নৌসেনাদের পরিবারের মধ্যেও উদ্বেগ বাড়ছে। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক টাউন হল বৈঠকে প্রায় ২০০ সেনা পরিবারের সদস্যরা অংশ নেন। সেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা স্বজনদের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়ে একাধিক পরিবার তাদের উদ্বেগের কথা জানান। নেভি টাইমসের প্রতিবেদনে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাম্প্রতিক কয়েকটি আত্মহত্যার চেষ্টার ঘটনাও উঠে এসেছে। এদিকে জাহাজটির জীবনযাপন ও কাজের পরিবেশ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য লাইক লেভিন জাহাজের ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, দীর্ঘ সময় কাপড় ধোয়ার ব্যবস্থা বন্ধ থাকা এবং গরম পানির সংকট রয়েছে। খাবারের মান ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী নিয়েও অভিযোগ রয়েছে। লেভিনের ভাষ্য অনুযায়ী কোনো কোনো সময় নাবিকদের খাবার হিসেবে অল্প পরিমাণ ভাত ও শুধু রুটি দেয়া হচ্ছে। এমনকি সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও উঠে এসেছে।
ইরান যুদ্ধের কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ সময়ের এই মোতায়েন নিয়ে নৌবাহিনীর ওপর এখন সেনাদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার পরিবেশ উন্নত করার চাপ বাড়ছে। দীর্ঘ সমুদ্রযাত্রা ও যুদ্ধকালীন দায়িত্বের পাশাপাশি সেনাদের মানসিক সুস্থতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিধ্বস্ত গাজার বেশিরভাগ মানুষ পর্যাপ্ত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, উপত্যকাটিতে পানি ও স্যানিটেশন সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অথচ মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রতিদিন মাথাপিছু ৬ লিটারের কম পানি পাচ্ছে। কিন্তু জরুরি পরিস্থিতিতে একজনের প্রতিদিন অন্তত ১৫ লিটার পানি প্রয়োজন। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। কোনোভাবেই যেন গাজাবাসীর দুর্ভোগের লাগাম টেনে ধরা যাচ্ছে না। অসহায় ফিলিস্তিনিরা দিনের পর দিন নানা কষ্টে পার করছেন জীবন। ভূখণ্ডের অধিকাংশ মানুষই পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, উপত্যকাটিতে পানি ও স্যানিটেশন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। OCH এর তথ্য অনুযায়ী ১৩ লাখেরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, পান ও রান্নার জন্য জনপ্রতি দৈনিক ৬ লিটারের কম পানি পাচ্ছে। অথচ জরুরি পরিস্থিতিতে খাওয়া, রান্না ও গোসলের মতো মৌলিক প্রয়োজন মেটাতে একজন মানুষের প্রতিদিন অন্তত ১৫ লিটার পানি প্রয়োজন। 1.3 million people, over half the population. গাজার অধিকাংশ মানুষেরই পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার মতো সুযোগ সুবিধার অভাব রয়েছে। সেখানকার ১৩ লাখেরও বেশি মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম পানি পাচ্ছে। Affecting hygiene and household needs. সংস্থাটি আরও জানায়, ৭ লাখ মানুষ গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য জনপ্রতি দৈনিক ৯ লিটারের কম পানি পাচ্ছে, যার ফলে তাদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং শিশুদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া প্রতি ৪ জনের মধ্যে ৩ জনই পানির সংগ্রহের জন্য ট্রাকের ওপর নির্ভর করে। গত মাসে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো গাজা জুড়ে প্রতিদিন ২৫০০টিরও বেশি পানি সংগ্রহের কেন্দ্র এবং ১০০টিরও বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে পানি সরবরাহ করেছে। উপত্যকা জুড়ে পানির সংগ্রহের স্থানগুলোতে মানুষের চাপও অত্যাধিক। সেই সাথে তাঁবুগুলোতে পানি বয়ে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পাত্র তাদের কাছে থাকে না। Water, sanitation, and hygiene access. মাত্র অর্ধেক পরিবারের মৌলিক স্যানিটেশন সুবিধা রয়েছে এবং ৯ লাখেরও বেশি মানুষ জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এক্ষেত্রে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সংস্থাটি জানিয়েছে, উপত্যকাটির মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন ব্যবস্থা বা ব্যক্তিগত ব্যবহারের সুবিধা পায়। পাশাপাশি ৯ লাখের বেশি মানুষ আবাসিক এলাকায় জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। আহত হয়েছেন প্রায় ৪,০০০। এখনো নিখোঁজ ৩৫০-র বেশি মানুষ। সোমবারের ৭.৪ মাত্রা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান। পেরিয়ায় ধসে পড়া ৮তলা দিবেনি হোটেলের ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত কেউ থাকতে পারেন। তবে গুরুত্বপূর্ণ ৭২ ঘন্টার সময়সীমা শেষের দিকে আসায় জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১০ টন জরুরি ত্রাণ পাঠিয়েছে চিলি। এতে রয়েছে খাবার, ওষুধ, স্বাস্থ্য সামগ্রী এবং পরিচ্ছন্নতার কিট। ভারতের উত্তরাখণ্ডের চামেলিতে নির্মাণাধীন একটি টানেলে পানি এবং ধ্বংসাবশেষ ঢুকে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। ভেতরে এখনও ৩ জন শ্রমিক আটকে আছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় পিপলকোটির কাছে টানেলটিতে হঠাৎ পানি এবং ধ্বংসাবশেষের প্রবল স্রোত ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন ২২ জন শ্রমিক। এর মধ্যে ১৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে NDRF এবং SDRF। টানা ভারী বৃষ্টির পর নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত চালানোর নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
চীনে টানা ভারী বৃষ্টিতে রাজধানী বেইজিং সহ উত্তর ও মধ্য চীনের বিভিন্ন এলাকায় বন্যা এবং ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্পেনে ভয়াবহ দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করছেন দমকল কর্মীরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্ব উপকূল থেকে শুরু হওয়া দুর্যোগ এখন পৌঁছে গেছে রাজধানী বেইজিংয়ে। ঝড়টি দুর্বল হলেও উত্তর ও মধ্য চীন জুড়ে অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে মাত্র ২৪ ঘন্টায় বেইজিংয়ে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এখনও বহাল রয়েছে অরেঞ্জ রেইনস্টর্ম, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে জনজীবনেও। বন্ধ রাখা হয়েছে ২৫০'র বেশি বাস রুট। মেট্রোর ১০টি লাইনে ট্রেন চলাচল করছে ধীর গতিতে। প্রতিবেশী হেবেই প্রদেশেও জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা। জরুরি যোগাযোগ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ২০০০-এর বেশি গ্রামে স্যাটেলাইট ফোন ও মেসেজিং টার্মিনাল সরবরাহ করেছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে মধ্যাঞ্চলের হেনান প্রদেশে। সেখানে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও জ্বলছে দাবানলের আগুন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে গেছেন শত শত ফায়ার ফাইটার। সবচেয়ে বড় দাবানলটি ছড়িয়ে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিয়েবলা এলাকায়। এখন পর্যন্ত সেখানে ৩১,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে সেভিয়া প্রদেশের দিকেও। ঝুঁকি এড়াতে সেভিয়া ও হুয়েলভা প্রদেশের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়া হয়েছে। আরাফাত ইসলাম, ৭১। জাপানের টোকিওর কাছে চিবা প্রিফেকচারে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে প্রবল বন্যা। এতে অন্তত ৬ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বৃষ্টির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কও। এদিকে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় নারিতা বিমানবন্দরে প্রায় ৭,০০০ যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী চিবা শহরে ২৪ ঘন্টায় ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আগস্টের পুরো মাসের গড় বৃষ্টিপাতের ৩ গুণেরও বেশি। প্রতিকূল আবহাওয়ায় বিভিন্ন অঞ্চলে ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ১ লাখেরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির অবনতিতে চিবার বিভিন্ন এলাকায় লেভেল 4 সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। লুইসের কাছে এই দুর্ঘটনায় ট্রেনটির শেষ ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ট্রেনটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। পরে সবাইকে নিরাপদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর তদন্ত শুরু করেছে ব্রিটেনের রেল পুলিশ। ইতালির রাজধানী রোমে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে নিহত কামাল উদ্দিন এবং তার পরিবারের ৩ সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সকাল ৮টায় মরদেহ দেশে পৌঁছায়। মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া সহযোগিতা করেছে ইতালিতে বাংলাদেশের দূতাবাস। পরিবারের বড় ছেলে আমির উদ্দিন, যিনি ওই হামলায় আহত হয়ে পরে সুস্থ হন, মরদেহের সাথে দেশে ফিরেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাতে গ্রামের বাড়ি নোয়াখালীতে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হবে। গত ২৬ জুন রোমের কাসালতি এলাকায় নিজেদের বাসায় ধারালো অস্ত্রের হামলায় নিহত হন কামাল উদ্দিন, তার স্ত্রী এবং কন্যা। হামলায় গুরুতর আহত হন তাদের ছেলে আমির। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করে ইতালির পুলিশ। তবে এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল ৯:৩০টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।